আরে পল্টু, ফেলুদার গল্প শুনতে শুনতে কান তো পচে গেল। আর কত ফেলুদার গল্প শুনবো? আরে সৌমাল্য, চিন্তা করছিস কেন? চিন্তা করার তো কিছু নেই, এখন চলে এসেছে রহস্যমূলক গল্প আগাথা ক্রিস্টির লেখা হলুদ আইরিশ। হলুদ আইরিশ, আমরা তো অনেক দেশের গল্প শুনেছি, এবার না হয় একটু বিদেশের গল্প শোনা যাক, যে তারা কি রহস্য গল্প লিখছে। পার্টির মধ্যে মৃত্যু, মৃত্যু না খুন, কোনটা? শুনতে চাইলে শুনতে থাকুন, রহস্য গল্প আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ঠিক আছে? তো চলে আসুন, আমরা গল্পটা স্টার্ট করছি। আগাথা ক্রিস্টির লেখা ইয়েলো আইরিশ, ট্রান্সলেটেড বাই, এটা একটা অবশ্যই ভাষান্তর করেছেন, যেটা মানে যিনি এটার গল্পটা ট্রান্সলেট করেছেন তিনি কে? সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। শুরু হচ্ছে আগাথা ক্রিস্টির লেখা ইয়েলো আইরিশ। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। পোয়ারো ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক 11টা। এগিয়ে গিয়ে রিসিভারটা তুলতেই মহিলা কণ্ঠ ভেসে এলো। মিস্টার এরকুল পোয়ারো বলছেন? হ্যাঁ, ভীষণ বিপদের মধ্যে রয়েছি, দয়া করে এখনই আসবেন। কে বলছেন আপনি? কোথা থেকেই বা বলছেন? এখনই আসুন, জর্ডিন ডেস সিগনেস, টেবিলে হলুদ আইরিশ। লাইনটা কেটে গেল। চিন্তায় পোয়ারোর কপালে ভাঁজ পড়ল। রিসিভারটা নামিয়ে রাখলেন। কেমন যেন গোলমেলে ব্যাপার। এর সময় এমন একটা টেলিফোন। বুঝতে পারলেন কিছু একটা ঘটতে চলেছে। আপন মনে বলে উঠলেন বিড়বিড় করে, জর্ডিন ডেস সিগনেস, শহরের বিখ্যাত রেস্তোরাঁ জর্ডিন ডেস সিগনেস। পোয়ারো ঢুকতেই এগিয়ে এলো লুগি। বলল, মিস্টার পোয়ারো, টেবিল চাই তো? না, কয়েকজন বন্ধু আসবে, একটা ঘুরে আসি। ওহো, হলুদ আইরিশ, কিন্তু কেন এটা টেবিলেই? বাকি সব টেবিলে তো নীল টিউলিপ। চারিদিকে চোখ চালালেন পোয়ারো। লুগি বলল, মিস্টার বার্টন রাসেলের টেবিল, তারই চাহিদা মতো এই সব ব্যবস্থা। কোনো মহিলার প্রিয় ফুল হবে হয়তো। আরে, টেবিলে চেনা মুখ দেখছি, কথা বলা যাক। হলে নাচ গান চলছে, রীতিমতো জমজমাট পরিবেশ। নাচতে থাকা মহিলাদের পাশ কাটিয়ে পোয়ারো এগিয়ে গেলেন। ইয়েলো আইরিশের টেবিলের সামনে দাঁড়ালেন। টেবিলে বসার জায়গা 6 জনের, কিন্তু টেবিলে মাত্র একজন যুবা বসে আছে। সে আনমনা হয়ে বসে বসে শ্যাম্পেনে চুমুক দিচ্ছে। তিনি আর কেউ নন, আমাদের টনি চ্যাপেল। পোয়ারো তাকে দূর থেকেই চিনতে পেরেছিলেন। পোয়ারো বললেন, অ্যান্থনি চ্যাপেল না? যুবকটি মুখ তুলে তাকিয়ে উচ্ছ্বাসিত হলেন। বললেন, আরে এরকুল পোয়ারো, অ্যান্থনি নয়, বন্ধুদের কাছে আমি টনি। পোয়ারো বসতে বলে গ্লাসে শ্যাম্পেন ঢেলে দিলেন। তারপর বললেন, মিস্টার পোয়ারো, অপরাধ নিয়েই আলোচনা করব আপনার সঙ্গে। ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর, নইলে নাচ গানের আসরে রহস্য সন্ধানী পোয়ারোর আবির্ভাব হবে কেন? শ্যাম্পেনে চুমুক দিলেন পোয়ারো। বললেন, বেশ খোঁজ মেজাজে রয়েছেন দেখছি। না বন্ধু, ওটা ওপর দুর্ভাগ্যকে আড়াল করার চেষ্টা। আমার প্রিয় রেস্তোরাঁ, ব্যান্ডে বাজছে প্রিয় সুর, আমার প্রিয় বান্ধবীও হাজির আছে, কিন্তু অন্য একজনের সঙ্গে নাচছে। কি দুঃখের বিষয় এটা আমার, তুমি কি করে বুঝবে বন্ধু? আমি বুঝতে পারছি বন্ধু, আমারও মনটা অশান্তি লাগছে, অস্বস্তি হচ্ছে, দুঃখটা সইতেও কষ্ট হচ্ছে। পলিন? অগ্রহান্বিত হয়ে উঠলেন পোয়ারো। হ্যাঁ, পলিন ওয়েদা বেবি, বার্টন রাসেলের সুন্দরী তরুণী শালিকা। বার্টন রাসেল আজ পার্টি দিচ্ছেন, ধনী মানুষ তো। পলিনের দিদি তার স্ত্রী ছিলেন। আর কে কে নিমন্ত্রিত? সবাইকেই দেখতে পাবেন। গান শেষ হলেই টেবিলে আসবেন। যেমন দক্ষিণ আমেরিকার বিখ্যাত নর্তকী সেনোরা লোলা ভ্যালকেজ, থাকছেন কূটনৈতিক দপ্তরের স্টিফার কার্টার। ওই তো ওরা আসছেন।
দুজনেই উঠে দাঁড়ালেন। বার্টন রাসেল ও স্টিফেন কার্টার ও সেনেরা লোলা ভ্যালকেজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো পোয়ারোর। সবার শেষে পরিচয় করে দেওয়া হলো মিষ্টি মেয়ে পলিন ওয়েদার বেবির সাথে। আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার পোয়ারো, আমাদের সঙ্গে যোগ দিন, মিস্টার বার্টন রাসেল বললেন। পোয়ারোর কি সময় হবে? কোনো মরদেহর ব্যাপারই বা কোনো ধনী মানুষের সাথে সাক্ষাৎকার আছে হয়তো, টনি হেসে বললেন। আমারও অবসর বের করে নিতে হয় বন্ধু, আপনাদের সঙ্গে যোগ দেওয়ার সময় নিশ্চয় বের করে নেব, পোয়ারো বলল। রাষ্ট্রসংঘের কোনো ব্যাপারে নিয়ে কার্টারের সঙ্গে কাজ থাকতে পারে হয়তো, যুদ্ধ শুরু হবে নাকি? টনি হাসি মুখে বললেন। ওহো, আর পারা যায় না, নির্বোধের মতো কথা, বিরক্তি নিয়ে পলিন বলে উঠলেন। বেশ হতাশ হয়ে থেমে গেলেন টনি। বললেন, আমি দুঃখিত পলিন, সতর্ক হয়ে কথা বলতে হবে দেখছি, মুখে কৌতুকের হাসি নিয়ে বললেন পোয়ারো। আপনাকে কিছু বলছি না শার্লক হোমস, আশ্চর্য সব কেসের কিনারা করতেন, আপনিও কি তারই মতো পারেন? ততটা হয়তো সম্ভব হয় না আমার পক্ষে, তবে চেষ্টা করে দেখব। আমার ধারণা হলুদ আইরিশ ফুলই আপনার প্রিয় ফুল। না মিস্টার পোয়ারো, আমার লাল গোলাপ ও লিলি আমার পছন্দের ফুল। তাহলে ভুল বললাম, আর একবার চেষ্টা করা যাক। কিছুটা আগে একজনকে ফোন করেন আপনি, তাই না? এবার ঠিক বলেছেন, হাততালি দিয়ে উঠলেন পলিন। এখানে আসার একটু আগেই ফোনটা করেছেন? দারুণ, একেবারে ঠিক, এখানে ঢোকার আগেই ফোনটা করি। হ্যাঁ, এই টেবিলে আসার আগেই নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু জানলেন কেমন করে? সেটাই তো আমাদের কেরামতে, যাকে আপনি ফোন করেন তার নামের অর্ধাক্ষর পি অথবা এইচ। হাসিতে ফেটে উঠলেন পলিন। হাসি থামিয়ে বললেন, এবার কিন্তু লাগলো না, জরুরি চিঠি ডাকে ফেলার জন্য পরিচালিকাকে ফোন করেছি, যার নাম লুইগি। পুনরায় গান বাজনা শুরু হলো। হলের মধ্যে হাজির থাকা অতিথিরা বেশ অস্থির হয়ে উঠলেন। টনি হঠাৎ হেসে বলে উঠলেন, পলিন নাচবে তো? না না, ঘন ঘন নাচবো না, একটু আগেই তো নেচেছি। নাচের সুযোগটা নষ্ট করতে চাই না পলিন, তোমার অভিভাবক ও নিকট আত্মীয় হিসেবে আমি বলছি, আমার সঙ্গে নাচতে হবে। নিশ্চয়ই নাচবো, চলো। দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। টনি স্টিফেন কার্টারের দিকে তাকিয়ে বললেন, চল শ্যাম্পেন পান করা যাক, আমার এক বন্ধুকে দেখতে পাচ্ছি, কথা বলে আসছি। স্টিফেন কার্টারের একদিকে উঠে গেলেন। পোয়ারো কথা বলছেন আমেরিকার সুন্দরী যুবতী লোলার সাথে। পোয়ারো জানতে চাইলেন, আপনার প্রিয় ফুল কি? লোলা বলল, আমার প্রিয় গাঢ় লাল গোলাপ। ইয়েলো আইরিশ আপনার পছন্দের ফুল নয়? না, হলুদ ফুল আমার অপছন্দ। এখানে আসার আগে কোন বন্ধুকে ফোন করেছিলেন? আমি? ফোন? না না, অদ্ভুত প্রশ্ন, আমাকে অদ্ভুত মনে হয়? কেবল অদ্ভুতই নয়, বিপজ্জনকও বটে আপনি। মোটেই তা নয়, বিপদের বন্ধু আমি। ঠিক সেই সময় টনি এসে দাঁড়ালেন। লোলার দিকে তাকিয়ে বললেন, চল লোলা, শ্যাম্পেন গলায় ঢালি। মিস্টার পোয়ারো তো ওই রসে বঞ্চিত। ওরা দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। বেশ মিনিট কয়েক পোয়ারো বসে রইলেন একা। এক সময় লুইগিকে ইঙ্গিতে ডাকতেই সে দ্রুত এসে দাঁড়ালো। পোয়ারো বলল, লুইগি, কিছু খবর দিতে হবে তোমাকে। বলুন স্যার। একটা খবর দিতে পারবে? বলুন, কি খবর? এই টেবিলের কে কে আজ টেলিফোন ব্যবহার করেছেন? সাদা পোশাকের ওই তরুণী এখানে এসেই ফোন করেন, তিনি ভেতরে চলে গেলে অন্য এক মহিলা ফোন করেন। লাল রেস্তোরাঁয় ঢোকার আগে ফোন করেছিলেন? হ্যাঁ, তারপর আর কেউ করেনি। লুইগি, কিছু একটার গন্ধ পাচ্ছি, মন বলছে কিছু একটা ঘটবে।
কোনো সহযোগিতা স্যার? পোয়ারোর ইঙ্গিতে লুইগি সজাগ হলেন। টেবিলের সামনে থেকে ঘরে চলে গেল। স্টিফেন কার্টার এসে বসলেন। পোয়ারো বললেন, সবাই আনন্দে মেতেছে, আমরাই পারলাম না। ঠিক বলেছেন। মিস্টার বার্টনকে কি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, বেশ কিছুদিন থেকে। মিস ওয়েদারবিরি ওর শালিকা, খুবই সুন্দরী। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক সেই সময়ই বাজনা বন্ধ হলো, নাচ গান বন্ধ হলো, টেবিলে ফিরে এলো সবাই। বার্টন রাসেলের নির্দেশে ওয়েটার এক বোতল শ্যাম্পেন নিয়ে গেল। গ্লাস উঁচু করে তিনি বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার স্ত্রী আইরিস 4 বছর আগে ঠিক এই দিনেই মারা যায়। আজকের এই পার্টি তার স্মৃতিতেই। সবাইকে অনুরোধ করছি, শ্যাম্পেন পান করুন। সবাই তার দিকে তাকালো। তিনি পুনরায় বললেন, 6 জনের জন্য টেবিল নিয়েছি, দেখতেই পাচ্ছেন 5 জন হাজির হয়েছে। একটা চেয়ার খালি রাখা হয়েছে আইরিসের জন্য। আজ আমাদের মধ্যে হাজির আছেন মিস্টার পোয়ারো। সেই শূন্য আসন পূরণ করার জন্য তাকে আমি অনুরোধ করছি। আইরিসের স্মৃতির কথা স্মরণ করে আপনাকে শ্যাম্পেন পান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইরিস, আইরিস, পোয়ারো উচ্চ কণ্ঠে বললেন। বার্টন রাসেলের তার দিকে তাকিয়ে মাথা কাত করে সায় দেয়। সবাই মিলে রাসেলের দিকে তাকিয়ে দেখলেন। সকলের মধ্যেই অস্থির ভাব। রাসেল তার গ্লাস উঁচু করে ধরে বললেন, এই রেস্তোরাঁয় ভোজসভায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করছি। ব্যাপারটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটা কারণ আছে। পোয়ারোর উপস্থিতিতে সেই কারণ ব্যাখ্যা করতে চাই। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। রাসেল পুনরায় শুরু করলেন, 4 বছর আগে আজকের এই দিনটিতে নিউ ইয়র্কের একটি নৈশভোজের আয়োজন হয়েছিল। সেখানে হাজির ছিলাম আমি, আমার স্ত্রী ও স্টিফেন কার্টার। সেই সময় তিনি ওয়াশিংটনের দূতাবাসের কর্মী ছিলেন। আর ছিল সেনেরা ভ্যালকেজ, তার বয়স তখন সবে 16। নাচের সুখ্যাতি সারা নিউ ইয়র্ক জুড়ে। সেনেরা বিশেষ অতিথি হিসেবে হাজির ছিল। পলিন, তোমার মনে আছে? মনে আছে, কাঁপা গলায় বলল পলিন। সেদিনের সেই পার্টিতে এক শোকাবহ ঘটনা ঘটে যায়। বাজনা বাজতে শুরু হতেই নাচ শুরু হলো। সব আলো নিভে গেল। থাকার মধ্যে রইল হলের মাঝখানে মেঝের উপরে এক টুকরো আলো। একটু থেমে পুনরায় রাসেল শুরু করলেন। হল ঘরে সব আলো যখন জ্বলে উঠল, দেখা গেল আমার স্ত্রীর প্রাণহীন দেহটা পড়ে রয়েছে টেবিলের ওপর। উপুর অবস্থায়। তাহার দেহে মিলল পটাশিয়াম সায়ানাইড। হাত ব্যাগে পাওয়া গেল বিষের একটা প্যাকেট। আত্মহত্যা করেছিলেন? পোয়ারো জানতে চাইলেন। আমি নিশ্চিত ছিলাম না, তবে পুলিশ বলেছিল আত্মহত্যা। আমাকেও মেনে নিতে হয়েছিল, কিন্তু বলতে বলতে প্রচণ্ড উত্তেজনায় বার্টন রাসেল টেবিলে ঘুষি মারলেন। বললেন, আমি গ্রহণযোগ্য কারণ খুঁজে পাইনি আইরিসের আত্মহত্যার। পুলিশের রায়কেও মেনে নিতে পারিনি। 4 বছর ধরে ক্রমাগত ভেবেছি আমি। তারপর আমি নিশ্চিত হই আইরিসকে খুন করা হয়েছিল। আমি নিশ্চিত যারা সেদিন টেবিলে ছিল তাদেরই একজনের কাজ এটা। এটা কি বলছেন স্যার? শান্ত হও টনি, আমাকে শেষ করতে দাও। আমার দৃঢ় ধারণা অন্ধকারে সুযোগকে কাজে লাগানো হয়েছিল। অন্ধকারেই আইরিসের গ্লাসে সায়ানাইড মিশিয়ে দিয়েছিল, বাকিটা হাত ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। আমি সত্যটা আবিষ্কার করতে চাই, অপরাধীকে চিহ্নিত করতে চাই। কে মারতে চাইবে? আপনি পাগল হয়ে গেছেন। এখানে আর থাকবো না। বেশ বিরক্তি নিয়েই বলে উঠল লোলা। পুনরায় নাচ গান চালু হলো। সবাই বেশ অস্থির। বার্টন রাসেল বললেন, আপনারা যে যার জায়গায় গিয়ে বসুন, ড্রাম বাদকের সঙ্গে কথা বলে আসি। কথা শেষ করেই চলে গেলেন রাসেল। কার্টার বলে উঠল, লোকটা পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, একেবারেই বদ্ধ পাগল। আমিও যাচ্ছি, টনি বলল। না না, তুমি যাবে না, চিৎকার করে বলল পলিন।
আহ, কি হলো? উৎকণ্ঠিত পোয়ারো বলে উঠলেন। ঠিক সেই রাতের মতোই নাচ গান চলছে, পলিন ফিস ফিস করে বলল। সব ঠিক হয়ে যাবে, যা বলছি শুনুন, নিচু কণ্ঠে বললেন পোয়ারো। আবার লোলা চিৎকার করে উঠল। ঠিক সেই সুর, রাসেলের সব ব্যবস্থা করেছে। আমার গা গুলিয়ে উঠছে। একটি কালো মেয়ে গান গাইতে এগিয়ে আসতে লাগলো। গায়িকার অসাধারণ সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করল। সবাই গায়িকার দিকে তাকিয়ে রইল, পরিবেশকরাও মোহিত। এরই মধ্যে একজন পরিবেশক এগিয়ে এসে শ্যাম্পেন গ্লাসে ঢেলে দেয়। করতালিতে ফেটে পড়ল সারাটা হল। হঠাৎ আলোটা চলে গেল। একটু সময় পরেই পুনরায় আলো জ্বলে উঠল। বার্টন রাসেল তার টেবিলে এসে বসলেন। টনি বললেন, মেয়েটি কালো হলে হবে কি? কি সুরেলা কণ্ঠ! এ কি পলিন! লোলার আর্ত চিৎকারে সবাই সচকিত হলো। দেখা গেল পলিন তার টেবিলে ঝুঁকে রয়েছে। লোলা পুনরায় চিৎকার করে বলে উঠল, হায় ঈশ্বর, পলিন আর বেঁচে নেই! আইরিসের মতো অবস্থা হয়েছে। আপনারা যে যার জায়গায় বসুন, আমি দেখছি। পোয়ারো ব্যস্ত হয়ে বলে উঠলেন। পোয়ারো এগিয়ে গিয়ে পলিনের নাড়ি টিপে পরীক্ষা করলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠল, মুখে বিষাদের ঘন ছায়া, সকলের চোখে বিহ্বলতা। পোয়ারো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, উনি মারা গেছেন। আমার উপস্থিতিতে এই দুঃখজনক ঘটনা ঘটল। খুনিকে এবার আমি পালাতে দেব না। হায় পলিন, ঠিক আইসের মতো মরতে হলো তোকে, বিবর্ণ মুখে বললেন রাসেল। তারপর একটু থেমে পুনরায় বললেন, আমাকে পলিন বলছিল? সে রাতে কিছু দেখেছিল। পোয়ারো হাত বাড়িয়ে পলিনের গ্লাসটা হাতে নিয়ে শুকলেন, মাথা ঝাঁকিয়ে বললেন, একই পদ্ধতি, 20টা সায়ানাইড। পলিনের ব্যাগটা খুললেন পোয়ারো। কোনো বিষের প্যাকেট পাওয়া গেল না। পোয়ারোর চোখে মুখে চিন্তার ছাপ। বার্টন রাসেল বললেন, সুইসাইড হতেই পারে না। পোয়ারো, আপনারও তো তাই ধারণা? খুনি সুযোগ পায়নি, দ্রুত আলো জ্বলে উঠেছিল। বিষের প্যাকেট অপরাধীর পকেটেই পাওয়া যাবে, পোয়ারো বললেন। কোনো মহিলার ব্যাগেও তা থাকতে পারে। লোলার দিকে তাকিয়ে বললেন, আপনি পাগলের মতো কথা বলছেন। আমার কোনো স্বার্থ নেই ওকে মারার পেছনে, লোলা প্রতিবাদ জানালো। কার্টার তখন বললেন, কানে এসেছে নিউ ইয়র্ক থাকার সময় থেকেই বার্টনের ওপর আপনার টান। একেবারেই মিথ্যা। আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সবাই চুপ! একটা কথা বলতে চাই, পোয়ারো বললেন। মিস্টার পোয়ারো, সবাইকে সার্চ করে দেখুন, রাসেল বললেন। তার আর দরকার হবে না। কেন দরকার হবে না? আমি এরকুল পোয়ারো, মনের চোখে সব দেখতে পাই, সব জেনে গেছি। মিস্টার কার্টার, আপনার বুক পকেটের প্যাকেটটা বের করুন। আমার পকেটে কিচ্ছু নেই। বন্ধু টনি, এবার কিন্তু হাত লাগাতে হবে। কার্টার রাগে ফুঁসতে লাগলেন। তার পকেটে হাত লাগানোর আগেই তার পকেট থেকে একটা প্যাকেট বের করে আনলেন। ছোট্ট প্যাকেটটা টনি পোয়ারোর হাতে তুলে দিয়ে বললেন, আপনার কথাই ঠিক, এ এক গভীর ষড়যন্ত্র। চিৎকার করে বলে উঠলেন কার্টার। পোয়ারো প্যাকেটটা খুললেন, বললেন, ষড়যন্ত্র বলছেন কেন? এই তো স্পষ্ট লেখা রয়েছে, পটাশিয়াম সায়ানাইড। সব হুবহু মিলে যাচ্ছে। কার্টার, আমি জানতাম আইরিস তোমাকে ভালোবাসত, তোমার সঙ্গে পালিয়ে যেতেও চেয়েছিল, কিন্তু তুমি তোমার কর্মজীবনের পদোন্নতির ব্যাপারে সজাগ ছিলে, কোনো দুর্নামের ভাগিদার হতে চাওনি। আইরিস নারাজ ছিল বলেই তাকে বিষ খাইয়েছিলে। তোমার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমার এখনও বলার কিছু আছে। এরকুল পোয়ারোর চোখ অন্ধকারেও জ্বলে। এখানে আমি এসেছিলাম অপরাধের কিনারা করতে। আপনাকে দেখেই কার্টার সব অনুমান করতে পারেন। নিখুঁত পরিকল্পনা ছকেছিলেন, কিন্তু পোয়ারোর চোখে ধুলো দিতে পারেননি। পলিন ওয়েদা বেবির কানে কানে একটু কৌশল বাতলে দিই। বুদ্ধিমতী মিস পলিন আমার কথা মতোই কাজ করেন, দারুণ অভিনয়ও করেন। মিস পলিন ওয়েদা বেবি, আপনি যে মারা যাননি তা দেখিয়ে দিন। পুনর্জন্ম হলো আমার, পলিন হাসি মুখে বললেন। এসব ছেলে খেলার অর্থ বুঝতে পারলাম না, উত্তেজিত রাসেল বললেন।
সব বুঝিয়ে দিচ্ছি, এসবই আমার পরিকল্পনা। হ্যাঁ, আপনার পরিকল্পনা? আলো নিভে গেলে আপনি টেবিল ছেড়ে চলে যান, তারপর ফিরেও আসেন। অন্ধকারের সুযোগে কিছু করবার সুযোগ আপনার কাছে ছিল। শ্যাম্পেনের বোতল নিয়ে গ্লাসে গ্লাসে ঢালতে থাকেন। এক সময় পলিনের গ্লাসে সায়ানাইড মিশিয়ে প্যাকেটটা ঢুকিয়ে দিলেন কার্টারের পকেটে। গায়িকার দিকেই নজর ছিল সকলের, ওয়েটারকে কেউ লক্ষ্য করেনি। খুন করার আদর্শ পরিবেশ ছিল, পার্টির উদ্দেশ্যও তাই ছিল। কিন্তু আমি কেন পলিনকে খুন করতে চাইব? অর্থের জন্য। আপনার স্ত্রী পলিনের নিয়োগ করে গেছেন, সে কথা আপনি আগেই বলেছেন। পলিনের বয়স এখন 21 বছরের সাবালিকা হবে সে। তার বিয়ে হলে তার সম্পত্তি হিসেব আপনাকে দিতে হবে। কিন্তু সব অর্থ তো আপনি রেসের মাঠে উড়িয়েছেন। সে কারণেই আপনার এই মতলব। আমার অনুমান নিজের স্ত্রীকেও আপনি এভাবেই হত্যা করেছেন। ঘটনাটা বললাম, পলিন স্থির করবে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কি না। আমি কেলেঙ্কারি ছড়াতে চাই না, আমি চাই ও এদেশ থেকে চলে যাক। বার্টন রাসেল যত তাড়াতাড়ি পারেন দেশ ছেড়ে চলে যাবেন। বিকৃত মুখে নিঃশব্দে উঠে দাঁড়ালেন বার্টন রাসেল। দাঁত চেপে কেবল বললেন, শয়তান গোয়েন্দা। তারপর হন হনিয়ে বেরিয়ে গেলেন। পলিন বলে উঠল, আপনি আমাকে বাঁচিয়েছেন মিস্টার পোয়ারো। শ্যাম্পেন ঢেলে ফেলে আপনিও দক্ষ অভিনেতার মতো অভিনয় করেছেন। আমার কানে কানে তো বলেছিলেন আপনি। টেলিফোনটা তো আপনিই করেছিলেন, পোয়ারো জানতে চাইলেন। হ্যাঁ। আমাকেই করলেন কেন? খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বার্টন বলেছিল পার্টিতে আইরিসের স্মৃতিচারণ করবে। আমার সন্দেহ হয়েছিল কিছু একটা ঘটবে, সেটাই কারণ। বার্টনের হাবভাব বদলে গিয়েছিল। আমার অনুভূত হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে, তবে আমাকে মারার মতলব করছিল বুঝতে পারিনি। সব বুঝলাম, তবু আমাকে কেন? লোকের মুখে কত কথা শুনেছি আপনার বিষয়ে, তাই ভাবলাম আপনাকে জানাতে পারলে, আপনাকে আনতে পারলে অপরাধ কিছু ঘটবে না। তাই ফোনে বিপদের কথা জানিয়েছিলাম। আপনার ভাবনার তারিফ করতেই হয়। আপনার কণ্ঠ আমাকে আকর্ষণ করেছিল। বক্তব্যে বৈচিত্র্য না থাকলে কি হবে? কণ্ঠস্বরে ভীতির ভাব ছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন ফোনের কথা আপনি এখানে অস্বীকার করেছিলেন। বাধ্য হয়েই জানাতে চাইনি আমি ফোন করেছি। পোয়ারো হেসে বললেন, আমি বুঝতে পেরেছিলাম আপনিই করেছেন। তবে এখানে এসে টেবিলে ইয়েলো আইরিস কথাটা মিলে যেতেই বুঝতে পারলাম এই কথা কেবল মিসেস রাসেল ও আপনিই জানেন। আমি এগুলো টেবিলে রাখার কথা বলেছিলাম, উনি বললেন টেবিলে 6 জনের জন্য নেওয়া, কিন্তু আসবে 5 জন। তখনই আমার সন্দেহ জেগেছিল। কি সন্দেহ করেছিলেন? মিস্টার কার্টারের কথা জানতাম, তার কথা ভেবেই ভয় পেয়েছিলাম। ধন্যবাদ মিস্টার পোয়ারো। মিস্টার কার্টার উঠে দাঁড়ালেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ রাতের ঘটনার কথা ভুলব না কোনো দিন। বিদায়। কার্টার চলে যেতেই পলিন শান্ত কণ্ঠে বললেন, আমার বিশ্বাস আইরিস আত্মহত্যা করেনি, বার্টন ওকে খুন করেছে। তাই বার্টনকে ঘৃণা করি। ওসব পুরনো কথা ছাড়ুন, বর্তমান নিয়ে ভাবুন। রাত ক্রমশ বাড়ল। পুনরায় বাজনা বাজতে শুরু করলো। এইসো টনি, তোমার সঙ্গেই নাচবো। সারাদিন খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, প্রিয় পলিন। ওরা দুজনে হাত ধরাধরি করে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে গেলেন। পোয়ারো ও লোলা টেবিলে বসে রইলেন। শেষ হলো রহস্য গল্প আগাথা ক্রিস্টির লেখা হলুদ আইরিশ। আমাদের গল্প শুনতে কেমন লাগছে জানান আমাদের। আপনি কমেন্ট করেও জানাতে পারেন এবং লাইক দিতে একদমই ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। ওকে, টাটা, বাই বাই। নেক্সট গল্প সামনের সপ্তাহে আসতে চলেছে।